আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। অনুগ্রহ করে জানিয়ে দেবেন আমার ভয়েস এবং স্মার্ট বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। অনেক প্রথম কথা হচ্ছে এখানে তোমরা সবাই মেজরিটি পার্সন হচ্ছে এসএসসি 25 গ্রুপগুলোতে যারা আসো মেজরিটি পার্সন হচ্ছে এসএসসি 25 আর খুব কম সংখ্যক আসছেন হচ্ছে এসএসসি 26। আমার কথা হচ্ছে এসএসসি পাশ করে আমরা এসএসসি ভর্তি হয়েছি, কোন গ্রুপে কি টাইপের কথা বলা যাবে, কোন টেক্সটটা করা যাবে, কোন টেক্সটটা করা যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমার এমন কোনো গ্রুপ না যে আমার একটা টেক্সট মনে হইলো এটা আমি করে দিব। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম যে একটা টেক্সট ওই গ্রুপে করার আগে, যেহেতু আমি নিজে এই গ্রুপে অ্যাড আছি, একটা টেক্সট ওই গ্রুপে করার আগে একটু ভাবা দরকার আসলে কি এই টেক্সটটার কতটা ভ্যালু, এই টেক্সটকে এই গ্রুপে জানা যাবে না আমি অন্য কোনো মাধ্যমে এটার উত্তর জেনে নিতে পারবো। কারণ হচ্ছে আমাদের সকল তথ্য সাথে সাথে আমাদের গ্রুপে সব সময় আপডেট দিয়ে দেওয়া হয়। আমি যদি একটা টেক্সট না করে আমি যদি একটু স্ক্রল করে উপরের দিকে দেখি যে এই টাইপের কোনো কন্টেন্ট আসলে আপলোড করা আছে কিনা, মেজরিটি যে টেক্সট পাই আজকে ক্লাস আছে কিনা, এটা কোনো টেক্সট, আজকে কি ক্লাস আছে, এটা কোনো টেক্সট, তোমাকে রুটিন দিয়ে দেওয়া আছে, প্রত্যেকদিন ক্লাসে বলে দিয়ে দেওয়া হয়। তারপরে টেক্সট হচ্ছে আগের ক্লাসগুলো কোথায় পাবো, বারবার বলে দেওয়া হয়, আমাদের প্রাইভেট গ্রুপে পিন করে দিয়ে দেওয়া আছে, বারবার বলে দেওয়া হয়, এটা অনেকবার বলা হয়েছে, তবে এই প্রশ্নটা আসে। এখন আমি কোন প্রশ্নটা করতে পারবো, যেই প্রশ্নটা মনে হবে ইউনিক, জরুরি জানা দরকার, সেইটা আমি এখানে পাঠাই। কারণ হচ্ছে তোমার একটা নোটিফিকেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুমি যখন গ্রুপে একটা টেক্সট করতেছো, এটা যেহেতু গ্রুপে একটা টেক্সট করতেছো, তখন কি সকলের মনোযোগ আকর্ষণ হয়, সকলেই তোমার টেক্সটের দিকে একটা সময় ব্যয় করে। যখন দেখে গিয়া যে তোমার টেক্সটটা হচ্ছে একটা অযথা ফালতু একটা টেক্সট, তখন অন্যদের মন খারাপ হয়। ঠিক আছে, সো আমি অনুরোধ করব কারো মনোযোগ আকর্ষণ করবেন না, এটা আপনারা নিজেরাই যদি নিজেদের জায়গা থেকে ঠিক হয়ে যান। এটা আমরা আমাদের সাইড থেকে আমি আমার সাপোর্ট টিমকে বলে দিয়েছি অযথা টেক্সট করলে রিমুভ করে দিতে। ঠিক আছে, এখন আচ্ছা আমরা হচ্ছে একদম 9টা বাজে ক্লাস শুরু করে দিব, আর 2 মিনিট, 58 বেজে গেছে, 2 মিনিট পরে ক্লাসটা শুরু করে দিব। ওকে, আমি লিখন, রিফাত, শিশির, তানহা, বাইজিদ বুস্তামি, মুন্নি, অনিক, আহাদ, ইকরা, নাইমুল ইসলাম, আফসানা সুচি, রিফাত, হিজাব কুইন, সকলকেই অভিনন্দন। এই অভিনন্দন কেন জানাচ্ছে, অভিনন্দন না মানে সকলেরই সালাম নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। অভিনন্দন জানাতে জানাতে ব্যাপারটা এরকম হয়ে গেল। আর একটা কথা বলে নিচ্ছি, আমার ভয়েসটা আজকে একটু শুনতে কষ্ট হবে, আমার কালকে থেকে হালকা করে জ্বর এবং হচ্ছে কাশ আসতে পারে, মাঝে মাঝে একটু বিরক্ত হতে পারেন আপনারা। কারণ আমার হচ্ছে অফিসে গতকালকে 3টা মিটিং ছিল, আজকে হচ্ছে 2টা মিটিং ছিল। আজকের 2টা মিটিং প্রায় 1 ঘন্টা করে 2 ঘন্টা হয়েছে। এই 2 ঘন্টায় জুড়ে জুড়ে চিল্লাইতে হয়েছে। গতকালকেও মিটিং ছিল প্লাস ক্লাস ছিল, আজকেও ক্লাস। সো ওভারঅল হচ্ছে যে গলার অবস্থা খুবই বাজে। ময়না ইসলাম, আলাইকুম আসসালাম। জাহাঙ্গীর, গ্রুপে তো এসএমএস দের প্রয়োজন মনে করি না আমি, হুদায় এসএমএস দে। জাহাঙ্গীর একদম, কারণ আমাদের সকল তো সাথে সাথে আপডেট করে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, শামিমা আক্তার শান্তা, নূরে, মিসকাতুল, সারিয়ার অঙ্কন, ফারজানা মুন্নি, 3য় অধ্যায় তো আমাদের পড়া শেষ। মুন্নি আমি তোমার টেক্সটটা পড়েছিলাম, আমি তোমাদেরকে অলরেডি আমি ক্লাসে বলেছিলাম যে আমাদের যে শিডিউলটা, কারণ আমাদের এই ব্যাচে আমাদের যা যা পড়ানো দরকার আমরা আগে সেগুলো শেষ করি। ঠিক আছে, কারণ হচ্ছে একটা অধ্যায়ের যখন আমরা সিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করব,
এতে করে কিন্তু আমাদের অনেক প্রয়োজন। ঠিক আছে, আগে আমরা হচ্ছে যে বেসিক গুলা পড়ি, তারপরে আমরা হচ্ছে সিকিউ, প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ যা যা আছে সবগুলাই আমরা পড়বো। ঠিক আছে, সেগুলো আমরা পড়বো, কারণ এইটা 100% মানতে হবে। আমি একটা অধ্যায় যত ভালো করেই পড়ি না কেন, যদি ওই অধ্যায়ের সিকিউ না সলভ করি, আমরা এমসিকিউ না সলভ করি, তাহলে আমরা বলতে পারবো না যে এই অধ্যায়টা আমার পুরোপুরি হয়েছে। মানে মনের মধ্যে একটা অন্যরকম কাজ করবে, যেটা আমার মনে হয় নাই, কোথায় মনে বাকি আছে। যখন হচ্ছে যে আমি এই জিনিসগুলো সলভ করব, তখন মনে হবে হ্যাঁ না, ইটস ওকে, এই চাপাটা এখন আমার ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, 9টা বেজে গেছে। থ্যাংক ইউ। ওকে, আজকে আমরা প্রথমে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ওয়েবসাইট, বলা হচ্ছে ওয়েবসাইট স্ট্রাকচারও বলতে পারেন। ওয়েবসাইট স্ট্রাকচার, এটাকে ওয়েবসাইটের স্ট্রাকচারও বলতে পারেন, ওয়েবসাইটের কাঠামো বলতে পারেন। সকলে একটু এই ওয়েবসাইট কাঠামোটাকে 5 স্টার দিয়ে নিন। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন আজকে আমরা শুরুতেই পড়ব, ওয়েবসাইট কাঠামো। ঠিক আছে, এবং এটা কিন্তু গ এবং ঘ তে থাকে, সো বলতে পারেন 3 অথবা 4 নাম্বারের একটা প্রশ্ন আজকে আমরা সলভ করব। এবং 5 স্টার দিয়ে নেন ওয়েবসাইট কাঠামো বা হচ্ছে ওয়েবসাইট স্ট্রাকচার। আমরা গতকালকে বলেছিলাম যে আমি যদি একটা দোকান দিতে চাই, আমার দোকানটা প্রথমে কি করতে হবে, সাজাতে হবে। তার স্ট্রাকচার, গঠনটা কেমন হবে সেইটা আমাকে আমার দোকানের মালামালের উপর নির্ভর করে সাজাইতে হবে। সে ফর এক্সাম্পল, আমাদের হাট বাজারে যে দোকানগুলা দেখি, যদি মুদি দোকানের কথা বলি, মুদি দোকানের স্ট্রাকচার, তারপরে হচ্ছে একটা লাইব্রেরি, বাজারে লাইব্রেরি থাকে, রাইট, লাইব্রেরি স্ট্রাকচার, বা হচ্ছে একটা দর্জির দোকানের স্ট্রাকচার, বা মনে করেন একটা শাড়ির দোকানের স্ট্রাকচার। প্রত্যেকটা দোকানের স্ট্রাকচার কি সেম? অবশ্যই না, উত্তর হচ্ছে না। মুদি দোকানগুলোর স্ট্রাকচার একরকম থাকে, লাইব্রেরির স্ট্রাকচার একরকম থাকে, দর্জির দোকানের স্ট্রাকচার একরকম থাকে, শাড়ির দোকানের স্ট্রাকচার একরকম থাকে, একদম সেম। ওয়েবসাইটের ক্ষেত্রেও একই কথা, এক এক ধরনের ওয়েবসাইটের এক এক ধরনের স্ট্রাকচার থাকে। যেমন আমি যদি এডুকেশনমূলক ওয়েবসাইটের কথা বলি, এডুকেশন মানে হচ্ছে শিক্ষামূলক যে ওয়েবসাইট, যেমন তোমাদের ওয়েবসাইট, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট, মেডিকেলের ওয়েবসাইট, ওই সমস্ত ওয়েবসাইট একটা স্ট্রাকচারে গঠন করা হয়। তারপরে মনে করো ই কমার্স সাইট, ঠিক আছে, ই কমার্স সাইট যেমন হচ্ছে দারাজ। ই কমার্স গুলো কিন্তু অনেকগুলো সাইট আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, দারাজ। ই কমার্সের সাইট গুলোর স্ট্রাকচার অন্যরকম হয়ে থাকে। তারপরে মনে করেন যারা সার্ভিস দেয়, বিভিন্ন ধরনের সার্ভিস আছে যারা সার্ভিস দিয়ে থাকে, সে ফর এক্সাম্পল আমি যদিও এখন পর্যন্ত আমার কোনো ওয়েবসাইট নেইনি, তবে খুব শীঘ্রই নিব। মনে করো আমার একটা ওয়েবসাইট থাকে playwithict.com, মনে করো আমার ওয়েবসাইটের সার্ভিসটা কিরকম হবে? আমার ওয়েবসাইটের সার্ভিস হবে হচ্ছে, আমার ওয়েবসাইটে ঢুকে তোমরা কোর্সে এনরোল করতে পারবা, কোর্স কিনতে পারবা, ক্লাস করতে পারবা, কোনো নোটিশ থাকলে ওইগুলো দেখতে পারবা, ওই সমস্ত তথ্য থাকবে হচ্ছে আমার ওয়েবসাইটে। সো একটা কোচিং এর বা এডুটেক প্ল্যাটফর্মের একটা স্ট্রাকচার থাকবে। এই যে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা নিয়েই আমরা কথা বলবো যে ওই কি স্ট্রাকচার হতে পারে এবং কোন স্ট্রাকচারের কি সুবিধা। এতটুকু কথা বুঝছেন কিনা বলেন? একটু দ্রুত বলেন, যে পর্যন্ত কথা বলছি এই পর্যন্ত বুঝছেন কিনা, ওয়েবসাইট স্ট্রাকচার পর্যন্ত বুঝছেন কিনা। আচ্ছা, আমরা 4 ধরনের স্ট্রাকচার করবো, এরকম যে 4 ধরনের গঠন হইতে পারে ওয়েবসাইটের ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে হাইরার্কিক্যাল, তারপর হচ্ছে নেটওয়ার্ক বা হচ্ছে ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, তারপর হচ্ছে লিনিয়ার বা হচ্ছে সিকোয়েন্স স্ট্রাকচার, তারপর হচ্ছে হাইব্রিড বা হচ্ছে কম্বিনেশন স্ট্রাকচার। এবং কোন স্ট্রাকচারটা কিরকম, কোন স্ট্রাকচারটার কাজ কি, আমরা সেই জিনিসটা দেখব। দেখেন খুব ভালোভাবে,
এটা হচ্ছে একটা, প্রথমে আমরা ট্রি স্ট্রাকচারে চলে আসি। ওকে, আমরা প্রথমে দেখবো হচ্ছে ট্রি স্ট্রাকচার। এটা হচ্ছে একটা ট্রি স্ট্রাকচার। এই স্ট্রাকচার নাম কি? হায়ারার্কিক্যাল বা হচ্ছে ট্রি। এটাকে ট্রি স্ট্রাকচার কেন বলা হয়? ট্রি বাংলা অর্থ কি? ট্রি এর বাংলা অর্থ হচ্ছে গাছ। গাছের যেরকম শাখা উপশাখা থাকে না, গাছ গাছ একটা ডালা থেকে আরো অনেকগুলো ডাল হয়, তারপরে আবার ওই ডাল থেকে আরো ডাল হয়, এই ডাল থেকে আরো ডাল হয়, এই ডাল থেকে আরো ডাল হয়, এরকম গাছের যেরকম শাখা উপশাখা থাকে, এই ওয়েবসাইট স্ট্রাকচারেরও সেম শাখা উপশাখা থাকে। এইটা ট্রি এর মতো কাজ করে, একটা গাছের মতো কাজ করে, যেই কারণে এই স্ট্রাকচারের নাম বলা হয় হচ্ছে ট্রি স্ট্রাকচার। এটা কিরকম একটু খেয়াল করেন। মনে করেন এটা হচ্ছে একটা কলেজের হোম পেজ, মানে প্রথম পেজ। এই পেজ থেকে আবার দুইটা পেজ হয়েছে, এই যে একটা পেজ, এই যে আরেকটা পেজ, ঠিক আছে। এই পেজ থেকে দেখেন আবার দুইটা পেজ হয়েছে, এই যে একটা পেজ, এই যে একটা পেজ। এই পেজ থেকে আরো দুইটা পেজ হয়েছে, এই যে একটা, এই যে একটা। এই যে একটা স্ট্রাকচার, যে একটা থেকে দুইটা, আবার এটা থেকে দুইটা, আবার এটা থেকে দুইটা, আবার মনে করো এইটা থেকে আরো তিনটা হবে, এইটা থেকে আরো দুইটা হবে, এটা থেকে আরো চারটা হবে, এটা থেকে আরো দুইটা হবে। ট্রি এর মতো যে স্ট্রাকচার, এই কারণে এটাকে বলা হয় হচ্ছে ট্রি স্ট্রাকচার। এটার বোঝার সুবিধার জন্য আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। এটাকে বলা হয় প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, মানে হচ্ছে সন্তান এবং বাবা রিলেশনশিপ। কিরকম? এইটাকে তুমি দাদা হিসাবে যদি চিন্তা করো, এটা তোমার দাদা, তোমার দাদার দুইটা ছেলে, এটা হচ্ছে তোমার বাবা, আর এটা হচ্ছে তোমার চাচা। তোমার বাবার আবার দুইটা সন্তান, তোমার চাচার আবার দুইটা সন্তান, রাইট? তুমি এই জন্য এটাকে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপও বলতে পারো, ট্রি স্ট্রাকচারও বলতে পারো, দুইটাই কারেক্ট, যেভাবে বলো। এখন এই স্ট্রাকচারটা আমরা পরীক্ষার হলে কিভাবে বুঝবো এবং পরীক্ষার হলে কিভাবে প্রশ্ন আসবে এবং আমি কি উত্তর দিব? নাম্বার 1 প্রশ্ন, পরীক্ষার হলে এমন একটা চিত্র দিয়ে বলবে উদ্দীপকের চিত্রটি কোন স্ট্রাকচার। আমি আবারও বলছি, প্রশ্ন কিভাবে আসবে। এই চিত্রটা দিয়ে বলবে, এমন একটা চিত্র দিবে, চিত্র দিয়ে বলবে উদ্দীপকের চিত্রটি কোন স্ট্রাকচার ব্যাখ্যা করো। তখন আমি যদি এইরকম চিত্র দেখতে পাই যে একটা পেজ থেকে দুইটা পেজ হয়েছে, দুইটা বা তিনটা, তারপরে ওই পেজ থেকে আরো পেজ হয়েছে, এই পেজ থেকে আরো পেজ হয়েছে, যদি এরকম আমরা একটা চিত্র দেখতে পাই, তখন বলবো এটা হচ্ছে একটা ট্রি স্ট্রাকচার। উদ্দীপকের চিত্রটা হচ্ছে একটা ট্রি স্ট্রাকচার। সেকেন্ড প্রশ্ন বলবে উদ্দীপকের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার কাজ কি ব্যাখ্যা করো। এই স্ট্রাকচারটার কাজ কি? এই স্ট্রাকচারটার কাজ হচ্ছে, খেয়াল করেন, এইগুলা প্রত্যেকটা হচ্ছে ওয়েব পেজ। এই যে এটা, এইটা, 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 সবগুলা কি ওয়েব পেজ। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে একটা ওয়েবসাইটের যে কোনো একটা পেজকে ওয়েব পেজ বলা হয়, ঠিক আছে। আর এই প্রত্যেকটা ওয়েব পেজ নিয়ে কি গঠিত হবে? একটা ওয়েবসাইট গঠিত হবে, ঠিক আছে। এখন এইটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটাকে আমি একটা ওয়েবসাইট হিসেবে চিন্তা করতেছি, ঠিক আছে। মনে করো এইটা হচ্ছে তোমার কলেজের একটা ওয়েবসাইট, যেখানে এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে। তারপরে দুইটা বাটন আছে, একটা বাটন মনে করো আর্টস ফ্যাকাল্টির জন্য, আরেকটা বাটন মনে করো সায়েন্স ফ্যাকাল্টির জন্য, ঠিক আছে। আর্টস ফ্যাকাল্টিতে আবার দুইটা পেজ আছে। এই পেজে হচ্ছে মনে করো যাদের রুল মনে করো 1 থেকে 100 পর্যন্ত, তারা এই পেজে, যাদের রুল মনে করো 101 থেকে 200 পর্যন্ত, তাদেরকে মনে করো এই পেজে রাখা হয়েছে। আবার সায়েন্সে আসো, সায়েন্সে মনে করো এই পেজে রাখা হয়েছে মনে করো হচ্ছে যাদের মেজর মনে করো হায়ার ম্যাথ, তাদেরকে এই পেজে রাখা হয়েছে। যাদের মেজর মনে করো বায়োলজি, তাদেরকে এই পেজে রাখা হয়েছে। এইভাবেই কিন্তু একটা ওয়েবসাইট গঠন করা হয়ে থাকে, এইভাবে কিন্তু একটা ওয়েবসাইট গঠিত হয়, ঠিক আছে। আমি আবারও বলছি, এইটা মনে করো তোমার কলেজের একটা ওয়েবসাইট। ওয়েবসাইটে প্রথম কি আছে? একটা হোম পেজ আছে, তারপরে দুইটা বাটন আছে, একটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টির জন্য আর একটা হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টির জন্য, ঠিক আছে। এখন তোমার মনে করো বললো যে আর্টস ফ্যাকাল্টির যার রুল 97, তার কাছে যাও। এখন তার কাছে তুমি কিভাবে যাবা?
প্রথমে তুমি তোমার ওয়েবসাইটে আসবা, ওয়েবসাইটে আসার পর যেহেতু আমাকে আর্টস ফ্যাকাল্টিতে আসতে হবে, তাহলে আমি কি আমার হোম পেজ থেকে সায়েন্স ফ্যাকাল্টিতে যাব না আর্টস ফ্যাকাল্টিতে আসব? যেহেতু আমার আর্টস ফ্যাকাল্টিতে আসতে হবে, তার মানে আমি হোম পেজ থেকে কোথায় আসব? আর্টস ফ্যাকাল্টিতে আসব। আর্টস ফ্যাকাল্টিতে আসার পর আমি যাব, আর্টস ফ্যাকাল্টিতে আসার পর আমাকে আমি কি এই পেজে যাব না, কারণ এই পেজে কাদেরকে রাখা হয়েছে? যাদের রোল 101 থেকে 200, আমার দরকার হচ্ছে 97। তার মানে আমি আসবো কোন পেজে? এই পেজে। তার মানে প্রথমে আমি ওয়েবসাইটে ঢুকবো, তারপরে এই পেজে যাবো, তারপরে এই পেজে আসবো। এখানে আইসে আমি কি করব? এই আর্টস ফ্যাকাল্টির 97 রোল নাম্বার স্টুডেন্টটাকে খুঁজে পাবো। ঠিক আছে? অন্য ক্ষেত্রে আবার চিন্তা করো যে তোমাকে বললো যে সায়েন্স এবং যার মেজর হচ্ছে বায়োলজি তাকে তুমি খুঁজে বের করো, সায়েন্সের এবং হচ্ছে বায়োলজি। তাহলে আমি আমার ওয়েবসাইট থেকে সায়েন্সে আসবো, সায়েন্স থেকে যার মেজর বায়োলজি আমি এখানে আসবো, এখানে এসে তাকে খুঁজে পাবো। এবার সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই ওয়েবসাইটের সমস্যা হচ্ছে আমাকে যদি বলা হয় যে তুমি সায়েন্স ডিপার্টমেন্টের যার মেজর বায়োলজি তার কাছে যাও, এখন আমি মনে করো ভুল করে এই জায়গায় চলে আসছি। এইটা কি? এটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি, কিন্তু আমাকে যেতে হবে সায়েন্স ফ্যাকাল্টিতে। আমি চলে আসছি আর্টস ফ্যাকাল্টিতে। সমস্যা হচ্ছে এখন আমি যদি এই আর্টস ফ্যাকাল্টি থেকে সায়েন্স ফ্যাকাল্টির বায়োলজি মেজরে যেতে চাই, আমাকে ধাপ হয়ে যেতে হবে। এই পেজ থেকে আমাকে এই পেজে যেতে হবে, এই পেজ থেকে এই পেজে যেতে হবে, তারপরে এই পেজ থেকে এই পেজে আসতে হবে, তারপরে এই পেজ থেকে এই পেজে আসতে হবে। অর্থাৎ আমি কিন্তু চাইলে ডিরেক্ট যে এই পেজ থেকে আমি ডিরেক্ট এই পেজে চলে আসতে পারবো না। এই রাস্তা কিন্তু নাই, এই স্ট্রাকচারে, এই ঘটনে এই সিস্টেমটা কিন্তু নাই। আমাকে যদি এখানে যেতে হয় তাহলে আমার সেম আগে ব্যাক করে হোম পেজে যেতে হবে, তারপরে হোম পেজ থেকে সায়েন্স ফ্যাকাল্টিতে যাইতে হবে, সায়েন্স ফ্যাকাল্টিতে তারপর সাব পেজে যাইতে হবে। এইটা হচ্ছে তার একটা বড় অসুবিধা। তার সুবিধা কি? সুবিধা হচ্ছে আমি আর্টস সায়েন্স বা অন্য কোনো ক্যাটাগরি আমি ভাগ করে ফেলতে পারবো। হ্যাঁ, যে এই ক্যাটাগরিতে শুধু আর্টস থাকবে, এই ক্যাটাগরিতে শুধু সায়েন্স থাকবে। এইটা হচ্ছে তার একটা বড় সুবিধা, যে আমার যদি কোনো কিছু ভাগ করার প্রয়োজন হয়, আলাদা করতে প্রয়োজন হয়, তখন আমি এই স্ট্রাকচার দিয়ে ইজিলি ভাগ এবং হচ্ছে আলাদা করে ফেলতে পারবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, পরীক্ষার হলে যদি প্রশ্ন আসে, এখান থেকে এই টাইপের প্রশ্নই আসে, এমন একটা চিত্র দিয়ে বলবে উদ্দীপকের স্ট্রাকচারটা কোন স্ট্রাকচার, তখন তুমি চিত্র দেখে বলে দিবা এটা হচ্ছে ট্রি স্ট্রাকচার। তারপরে প্রশ্ন করবে এই স্ট্রাকচারের কাজ কি, তার সুবিধা কি, অসুবিধা কি। আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এই কথাগুলো বলে দিলেই আনসার হয়ে যাবে। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে জানান। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে জানান, কারো কোথাও বুঝতে অসুবিধা হলে জানান। টি স্ট্রাকচার যারা প্রথম ক্লাস করতেছেন একটু বুঝতে অসুবিধা হবে, আমরা যখন 4টা স্ট্রাকচারই পড়ে ফেলবো তাহলে আরো ভালো করে বুঝতে পারবো, কারণ একটার সাথে যখন আরেকটা কম্পেয়ার করবো, হ্যাঁ, তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। ট্রি স্ট্রাকচার নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, দ্রুত বলেন। ট্রি স্ট্রাকচার নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? বুঝেছি, ঠিক আছে। আচ্ছা স্যার আরেকবার বুঝান। আচ্ছা, যারা বলতেছেন আরেকবার বুঝাইতে বা বুঝেন নাই তাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন। আমি 4টা স্ট্রাকচার অল্প অল্প করে বলে যাই, তারপর যখন আরেকবার বলবো তখন বুঝে যাবেন। একসাথে যদি এখানে আমি হিউজ পরিমাণ সময় দেই তাহলে বাকিগুলো বুঝবেন না। আমি অল্প অল্প করে বুঝাই, তাহলে যখন 4টা স্ট্রাকচার বুঝে যাবেন, হ্যাঁ, তখন আপনি আইডিয়া করতে পারবেন, হ্যাঁ এটা হচ্ছে এইটা, এটার কাজ এটা, ওইটা হচ্ছে ওইটা, ওইটার কাজ হচ্ছে এটা। আমি অল্প অল্প করে বলে যাই, পরে পুনরায় 4টা আবার একসাথে বুঝাবো। ঠিক আছে? ওকে, নেক্সট। এই যে এখানে কিন্তু সুন্দর করে আমি যে কথাগুলো বলছি বা আপনারা পরীক্ষা হলে কি আনসার গুলো করবেন সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করে দেওয়া আছে। আপনাদেরকে এই শীটটা প্রোভাইড করা হবে, সমস্যা নেই। এখন আমরা যেটা দেখব নেটওয়ার্ক বা হচ্ছে ওয়েবলিংক স্ট্রাকচার করেন। এই যে দেখতেছেন এটা হচ্ছে নেটওয়ার্ক বা হচ্ছে ওয়েবলিংক স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে কেন নেটওয়ার্ক স্ট্রাকচার বলা হয়? এই স্ট্রাকচারটাকে কেন নেটওয়ার্ক স্ট্রাকচার বলা হয়? নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝাই? যে আমরা ইন্টারনেট নেটওয়ার্ক এই কথা পরিচিত, কারণ আমরা কি জেনজি। জেনজি মানে কি? জেনারেশন জেড। আমরা এমন একটা জেনারেশন, আমরা কিন্তু অনেক কিছু পেয়েছি, হ্যাঁ, তথ্য প্রযুক্তির যুগে বা মানে যদি চিন্তা করেন, আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন যে আপনার আগের জেনারেশন গুলো, আপনার
ওই যে বাবা মা তাদের জেনারেশন কেমন ছিল, আমাদের জেনারেশনটা এখন কেমন, ঠিক আছে। আমরা কিন্তু আসলে একটা লাকিলি ভালো একটা জেনারেশন আমরা। ওকে, যাক, আমি যে কথায় আসতেছি সেটা হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্কটা কি? নেটওয়ার্কটা হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা একজনের মাধ্যমে আরেকজন একটা সম্পর্ক তৈরি করে। সে ফর এক্সাম্পল, মনে করো আমি হচ্ছে যে আমি যদি আমার অফিস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমি মনে করো আমি যেদিন আমার অফিসে গেছিলাম, খুব ভালোভাবে চিন্তা করবা নেটওয়ার্ক জিনিসটা কি, আমি ওই জিনিসটা বোঝাচ্ছি। আমি যখন আমার অফিসে গেছিলাম তখন আমি আমার অফিসের কাউকেই চিনি না। আমার অফিসে আমার এমপ্লয়ি আছে প্রায় মনে করো 560 জন। আমার অফিসের আমি কাউকেই চিনি না প্রথম দিন যেদিন আমি গেছি, ঠিক আছে, কাউকেই চিনি না। সো এই স্যার যিনি হিউম্যান রিসোর্স বা হচ্ছে অ্যাডমিন, যিনি এইচআর বা অ্যাডমিন, উনি সবাইকে দলে দলে পরিচয় করে দিলেন আমাকে, যে এ হচ্ছে অমুক এই ডিপার্টমেন্টে কাজ করে, এ হচ্ছে অমুক এই ডিপার্টমেন্টে কাজ করে, এ হচ্ছে অমুক এই ডিপার্টমেন্টে কাজ করে, তারপরে এ হচ্ছে অমুক আপনার সাথে কাজ করবে আপনার টিমে, ও হচ্ছে অমুক তার কাজ হচ্ছে এটা, ও হচ্ছে অমুক এটা হচ্ছে আমাদের বস। এরকম সবার সাথে পরিচয় করে দিল। পরিচয় করে দেওয়ার পর যেটা হলো, যাদের সাথে আমার কাজ বেশি আমার টিমে, তাদের সাথে কি হলো, আমার একটা সম্পর্ক গড়ে উঠলো। যেহেতু এদের সাথে আমি প্রতিদিন কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, একটা সম্পর্ক গড়ে উঠলো। তারপর মনে করেন একদিন আমি এই যে কলিগ আছে, কলিগের সাথে আমি চা খাইতেছি, তখন এর একটা মনে করেন কলেজ ফ্রেন্ড, খুব ভালোভাবে চিন্তা করবেন, এইটা আমি একটা খালি পেজে বুঝাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমি একটু সময় নিচ্ছি ভালোভাবে বোঝানোর জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আমার অফিস। আমার অফিসের মনে করেন এরকম 6টা ফ্রেন্ড আছে, মনে করেন জাস্ট এক্সাম্পল। সব সাথে আমি মনে করেন কলেজে আমার অফিসে পরিচিত হয়ে গেছি। এখন একদিন মনে করেন আমি এর সাথে বসে অফিসের বাইরে চা খাচ্ছি, তখন এর একটা কলেজ ফ্রেন্ড আসছে, নাম মনে করেন জি। এর একটা কলেজ ফ্রেন্ড আসছে, ঠিক আছে। আর আমি হচ্ছে মনে করেন এটা, ঠিক আছে, বিজয়, এটা মনে করেন আমি। তো এর কাছে জি আসছে, তার কলেজ ফ্রেন্ড, সেও এসে কি করলো, আমার সাথে পরিচয় করাইয়া দিল, যে এই যে ইয়া হচ্ছে আমার কলিগ, আর আমার সাথে তাকেও পরিচয় করাই দিল। পরিচয় করাই দেওয়ার পরে যেটা হইলো, ইয়া কিন্তু প্রথমে আমার কি ছিল, অফিসের কলিগ, পরিচয় করাই দেওয়ার পর সেও কিন্তু আমার ফ্রেন্ড হয়ে গেছে। সেম ভাবে আমার মনে করেন একটা ফ্রেন্ড কোনো একদিন হইলো, তার সাথে দেখা হওয়ার পরে আমার ফ্রেন্ডও তার ফ্রেন্ড হয়ে গেছে, তার একটা ফ্রেন্ড আবার এর ফ্রেন্ড হয়ে গেছে, তার একটা ফ্রেন্ড আবার এর ফ্রেন্ড হয়ে গেছে, তার একটা ফ্রেন্ড আবার এর হয়ে গেছে। আপনি যদি আপনার একটু চিন্তা করেন, আপনার প্রথমে স্কুলে আপনার বন্ধু ছিল মনে করেন 10 জন স্কুলে, মনে করেন এই 10 জন বন্ধু গিয়ে কলেজে ভর্তি হইলেন, তখন কলেজে নতুন আরো বন্ধু হইলো 3 জন, তো এখন আপনাদের কয়জন বন্ধু হয়ে গেল, 13 জন। তার যে আবার স্কুলে 10 জন বন্ধু ছিল, তারাও এসে আপনাদের সাথে অ্যাড হয়ে গেল, এখন কয়জন বন্ধু হয়েছে, 23 জন। আবার তাদের মামাতো ভাই কোনো একদিন দেখা হবে, আপনার বন্ধু হয়ে যাবে, তার খালাতো ভাই কোনো একদিন দেখা হবে, বন্ধু হয়ে যাবে, তার মামাতো বোন কোনো একদিন দেখা হবে, আপনার বন্ধু হয়ে যাবে। আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, এই যে একজনের সাথে আরেকজন সম্পর্ক গঠন করে যে একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে, একটা বিশাল জগৎ তৈরি হচ্ছে, এইটাকেই বলা হয় হচ্ছে নেটওয়ার্ক। এইটাকেই বলা হয় হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক জিনিসটাকে আপনারা বুঝতে পারছেন কিনা একটু দ্রুত জানাবেন আমাকে। নেটওয়ার্ক জিনিসটা বুঝলে আমি নেটওয়ার্ক স্ট্রাকচারটা ইজিলি বুঝতে পারবো। নেটওয়ার্ক স্ট্রাকচারটা আপনারা আমি অনুরোধ করব অন্য কোনো কমেন্টে মন দিয়েন না, আমি কি বলতেছি সেটা শুনেন আর আমাকে এটা জানান নেটওয়ার্ক জিনিসটাকে সেটা বুঝতে পারছেন কিনা, ঠিক আছে। যদি না বুঝেন আর একটু ভালোভাবে বুঝাই, এখন আশা করছি বুঝবেন না। মনে করেন এ বিয়ের সাথে প্রেম করে, ঠিক আছে, বিয়ের সাথে প্রেম করে, তো এ কি করলো, বিয়ের সাথে দেখা করবে। এখন একা দেখা করতে যাবে, সে করলো তার সিকে, আর বিও কি করবে, একা দেখা করবে না, সে তার বান্ধবী ডেকে নিয়ে গেল, ঠিক আছে। তখন তারা প্রেম করে আবার তাদের মধ্যে আর একটা সম্পর্ক হয়ে গেল, ঠিক আছে। এই যে দেখেন ছিল কয়জন, 2 জন, তারপরে কত হয়েছে 4 জন, আবার তার অন্যান্য ফ্রেন্ড তার সাথে অ্যাড হবে, তার অন্যান্য ফ্রেন্ড তাদের সাথে অ্যাড হবে, তখন কি একটা 2 জন থেকে কতজন হয়ে যাবে, 20 জন হয়ে যাবে। এটাই হচ্ছে ভাই নেটওয়ার্ক, ঠিক আছে।
ওকে, তাহলে আমরা এখন আমাদের পড়ায় ফিরে যাই। দেখেন এইখানেও কিন্তু সেম কাজ, এই নেটওয়ার্ক স্ট্রাকচারে সেম কাজ, যে প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড। আপনার বন্ধু যেমন একজনের সাথে আরেকজন কানেক্টেড, সবাই সবার সাথে কানেক্টেড। আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, কোনো না কোনো ভাবে কানেক্টেড, ঠিক আছে, কোনো না কোনো ভাবে কানেক্টেড। সেম এই স্ট্রাকচারে একটা পেজের সাথে সবগুলা পেজ কানেক্টেড। এই পেজে যেটা হয় সেটা হচ্ছে, মনে করেন আমার কাছে মনে হইল যে 1 নাম্বার পেজ থেকে কোনো কারণে 5 নাম্বার পেজে যাব, আমার দরকার পড়লো, আমি কিন্তু 1 নাম্বার পেজ থেকে ডিরেক্ট 5 নাম্বার পেজে চলে যেতে পারবো। সেম ভাবে আমার যদি মনে হয় যে 5 নাম্বার পেজ থেকে 1 নাম্বার পেজে ব্যাক করব, আমি সেম ডিরেক্টলি ব্যাক করতে পারবো। এটা হচ্ছে তার একটা সুবিধা। আমি যে কোনো পেজ থেকে যে কোনো পেজে চলে যেতে পারবো, যেহেতু একটার সাথে আরেকটা লিঙ্কড, একটার সাথে আরেকটা নেটওয়ার্ক তৈরি করা, আমি একটার সাথে আরেকটা তৈরি যেতে পারবো। যদি পরীক্ষার হলে এমন কোন পেজ দেখেন, এমন কোন স্ট্রাকচার দেখেন প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড, সবাই সবার সাথে কানেক্টেড, তখন এটাকে বলবেন হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার। কি বলবেন? নেটওয়ার্ক স্ট্রাকচার। তখন নেটওয়ার্ক স্ট্রাকচার, যে আমি চাইলেই যে কোনো পেজ থেকে যে কোনো পেজে চলে যেতে পারবো, আবার যে কোনো পেজ থেকে যে কোনো পেজে ব্যাক করতে পারবো, আমাকে কোনো মাধ্যম হিসাবে যেতে হবে না। যেমন আপনাকে যদি একটু ট্রি স্ট্রাকচারে দেখ, আমি কিন্তু যদি চাইতাম যে এই পেজ থেকে এই পেজে যাইতে, আমি কিন্তু ডিরেক্ট যাইতে পারতাম না, এমন কোনো রাস্তা কিন্তু নাই। যেহেতু আমি এই পেজ থেকে এই পেজে যাইতে পারতাম না, যদি আমাকে এই পেজে যেতে হইতো, কিভাবে যেতে হইতো, যে এই পেজ থেকে এই পেজে, এই পেজ থেকে এই পেজে, এটা থেকে এইটাই, তারপর এটা থেকে এইটাই, এইভাবে আমাকে আসতে হইতো। কিন্তু নেটওয়ার্ক স্ট্রাকচারের ক্ষেত্রে দেখেন এমন কোনো কিছু নেই, সে কিন্তু সবার সাথে সব পেজে লিঙ্ক করা আছে, কানেক্ট করা আছে। তার যখন যে পেজে মনে হয় এই পেজে যেতে পারবে, আবার সে এই পেজে ব্যাক করতে পারবে। এটা হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার। তারপরে আসেন, এটা হচ্ছে লিনিয়ার বা হচ্ছে সিকোয়েন্স স্ট্রাকচার। লিনিয়ার কেন হয়? লিনিয়ার মানে কি? সরল, মানে সরল রেখা টাইপ বোঝায় আর কি লিনিয়ার। হ্যাঁ, লিনিয়ার যেরকম সরল রেখা টাইপ, এই স্ট্রাকচারটা এরকম সরল রেখা টাইপ, ঠিক আছে। এই স্ট্রাকচারটা খুবই সিম্পল। এই স্ট্রাকচারটা যদিও বা এখন কেউ ব্যবহার করে না, কারণ এত সিম্পল ওয়েবসাইট এখন কেউই ব্যবহার করে না, ঠিক আছে। তবু আমাদের যেহেতু আছে পড়তে হবে, এই এই স্ট্রাকচারটা হচ্ছে, এটা হচ্ছে মনে করেন আপনার হোম পেজ, ঠিক আছে, 1 নাম্বার পেজ, এটা হচ্ছে আপনার হোম পেজ। আপনার মনে হলো যে আমার হোম পেজ থেকে কোনো কাজে এই পেজে আসতে হবে, 2 নাম্বার পেজে আসতে হবে, তারপরে 3 নাম্বার পেজ, তারপরে হচ্ছে 4 নাম্বার পেজ। এখন আমার যদি কোনো কারণে মনে হলো যে 1 নাম্বার পেজ থেকে আমার 4 নাম্বার পেজে আসতে হবে, মনে করেন এটা আপনার মনে হলো, আপনি কিন্তু ডিরেক্ট 1 নাম্বার পেজ থেকে 4 নাম্বার পেজে যেতে পারবেন না। আপনাকে যদি 1 নাম্বার পেজ থেকে 4 নাম্বার পেজে যেতে হয়, আপনাকে 2 নাম্বার পেজ 3 নাম্বার পেজ হয়ে কিন্তু 4 নাম্বার পেজে যেতে হবে। 1 নাম্বার পেজ থেকে প্রথমে 2 নাম্বার পেজে যাবেন, 2 নাম্বার থেকে 3 নাম্বারে যাবেন, 3 নাম্বার থেকে আপনি পরে 4 নাম্বারে যাবেন। সেম ভাবে আপনার কাছে মনে হলো যে 4 নাম্বার থেকে আপনার 2 নাম্বার কোনো কারণে ব্যাক করতে হবে, আপনি কিন্তু ডিরেক্ট 4 নাম্বার পেজ থেকে 2 নাম্বার পেজে ব্যাক করতে পারবেন না। আপনাকে যদি 2 নাম্বার পেজে ব্যাক করতে হয়, 3 নাম্বার পেজ হইয়া প্রিভিয়াস দিয়ে আপনাকে 2 নাম্বার পেজে আসতে হবে। অর্থাৎ এইখানে একটা থেকে আরেকটা লাভ দিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই, ঠিক আছে, সরল রেখা বরাবর। এইটাকে যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা হচ্ছে আপনারা যখন কলেজ সিলেকশন দিয়েছিলেন, একটু মনে করে দেখেন, যারা নিজেরা করেছেন তারা এই জিনিসটা ভালোভাবে বুঝবেন, যারা কম্পিউটারের দোকান থেকে করছেন তারা বুঝবেন না। আপনারা যখন কলেজে ভর্তি হবেন এসএসসি পাস করে, তখন কিন্তু কলেজ সিলেকশন দিয়েছিলেন। প্রথম পেজে আপনাদের কাজ কি ছিল? প্রথম পেজে বলছিল ভাই তোমার এসএসসি রোল নাম্বার দাও, তোমার রেজিস্ট্রেশন নাম্বার দাও, তারপরে তোমার ডেট অফ বার্থ দাও। হ্যাঁ, প্রথম পেজে আপনাকে এই তথ্যগুলো চাইছে, এই তথ্যগুলো লগ ইন পর আপনাকে নেক্সট একটা পেজে নিয়ে গেছে। এই পেজে বললো যে তুমি কোন কোন জেলার, কোন উপজেলার, কোন থানার কলেজে ভর্তি হবা, ডে শিফটে ভর্তি হবা না নাইট শিফটে ভর্তি হবা, এরকম সিলেক্ট করতে হয়েছে। তারপরের পেজে আইসা সিলেক্ট করতে হয়েছে যে তুমি কোন কলেজে ভর্তি হবা, সিলেক্ট করো। হ্যাঁ, কলেজ সিলেক্ট করতে হয়েছে। তারপরের কলেজে আইসা তুমি প্রিভিউ দেখছো যে আমার তথ্য যেগুলো ফিল আপ করছে সবকিছু ঠিক আছে কিনা, পরে একটা সাবমিট বাটন ছিল, সাবমিট করে দিছো। এখন মনে করো তোমার কোনো কারণে মনে হইলো আমি তো হচ্ছে কলেজ ভুল করছি, আমি তো এই কলেজে আমার সিলেকশন দিব না, ঠিক আছে, তখন তুমি কি করবা, আবার চাইলে প্রিভিয়াস দিয়ে ব্যাক করে এই পেজে আসতে পারবা, এসে
তোমার যে কলেজটা তুমি দেওয়ার কথা ওইটা তুমি সিলেক্ট করে আবার তুমি নেক্সট দিয়ে পরের পেজে গিয়ে তুমি সাবমিট করতে পারবা। অথবা মনে করো যে তুমি হচ্ছে যে কোনো কারণে এই 4 নাম্বার পেজ থেকে তোমাকে হচ্ছে 2 নাম্বার পেজে আসতে হবে। 2 নাম্বার পেজে তুমি কি সিলেক্ট করছিলা যে তুমি ডেতে ভর্তি হবা না নাইট শিফটে ভর্তি হবা। তুমি মনে করো ভুল করে ডে সিলেক্ট করে ফেলছো, রাইট? তুমি ভর্তি হবা হচ্ছে নাইট শিফটে, এখন তুমি ভুল করে ডে দিয়ে দিছো, তার মানে কি তোমাকে আবার ব্যাক করে আসতে হবে। এখন তুমি চাইলেই কিন্তু এই 4 নাম্বার পেজ থেকে ডিরেক্ট 2 নাম্বার পেজে আসতে পারবা না। তোমাকে যদি আসতে হয় প্রিভিয়াস দিয়ে 3 নাম্বার পেজ হইয়া কিন্তু 2 নাম্বার পেজে তোমাকে আসতে হবে। এই সমস্ত যে ওয়েবসাইট গুলো আছে এই ওয়েবসাইটকে বলা হচ্ছে লিনিয়ার বা হচ্ছে সিকোয়েন্স। লিনিয়ার বা হচ্ছে সিকোয়েন্স। প্রশ্ন কিভাবে আসবে? সেম প্রশ্ন আসবে, হচ্ছে বলবে যে উদ্দীপকের স্ট্রাকচারটা কোন স্ট্রাকচার ব্যাখ্যা করো। বলবা উদ্দীপকের স্ট্রাকচারটা হচ্ছে একটা ট্রি স্ট্রাকচার। এই ওয়েবসাইট স্ট্রাকচারে একটা পেজের সাথে আরেকটা পেজ লিনিয়ার থাকে। আমি যদি চাই 1 নাম্বার পেজ থেকে হুট করে 3 নাম্বার পেজে চলে যেতে, আমি পারবো না, আমাকে 2 নাম্বার পেজ হয়ে যেতে হবে। এবং সেম ভাবে আমি যদি চাই 4 নাম্বার পেজ থেকে 3 নাম্বার পেজে আসতে, 1 নাম্বার পেজে আসতে, তাহলে আমি ডিরেক্ট আসতে পারবো না, আমাকে বায়া হয়ে 3 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 1 নাম্বার পেজ এভাবে আসতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ট্রি স্ট্রাকচার। আশা করছি বুঝতে পারছেন। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে জানাবেন। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে জানাবেন। আমরা পরের স্ট্রাকচারে যাচ্ছি। কারো কোনো সমস্যা হলে জানাবেন। এটা হচ্ছে আমাদের লাস্ট স্ট্রাকচার, হচ্ছে শেষ স্ট্রাকচার। বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে। নাবিল, আমরা HTML নতুন শুরু করছি, ঠিক আছে? আগের ক্লাসগুলোর সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, সো তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। আর তুমি আগের যে ক্লাসগুলো এগুলো তুমি ফাঁকা টাইম নিব। বর্ষা, জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে, তোফা, ক্লিয়ার। ওকে, আমরা আবার যেটা দেখবো এটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড নাম শুনেন নাই? হাইব্রিড কথার সাথে সকলে পরিচিত থাকার কথা। হাইব্রিড বা হচ্ছে কম্বিনেশন। বাজারে অনেক ধরনের হাইব্রিড ফলন আছে। হাইব্রিড শসা, হাইব্রিড ধান, তারপরে হাইব্রিড আর কি কি আছে, অনেক কিছু হাইব্রিড আছে। হাইব্রিড মানে হচ্ছে কম্বিনেশন, অনেকগুলার কম্বিনেশন। এই যে আমরা অলরেডি 3টা স্ট্রাকচার পড়ছি। কি পড়ছি? ট্রি স্ট্রাকচার পড়ছি, তারপরে নেটওয়ার্ক স্ট্রাকচার পড়ছি, হ্যাঁ, তারপরে কি পড়ছি আমরা? লিনিয়ার স্ট্রাকচার পড়ছি। এই যে আমরা 3টা স্ট্রাকচার পড়ছি, এই 3টা স্ট্রাকচারের সমন্বয়ে যে স্ট্রাকচার তৈরি হবে এটা হচ্ছে কম্বিনেশন বা হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। আমি আবারও বলছি, একটু আগে যে আমরা ট্রি স্ট্রাকচার পড়লাম, নেটওয়ার্ক পড়লাম, লিনিয়ার পড়লাম, এই 3 স্ট্রাকচারের সমন্বয়ে যে স্ট্রাকচার তৈরি হবে এটা হচ্ছে হাইব্রিড। এখন 3টাও থাকতে পারে, আবার 2টাও থাকতে পারে। মনে করো ট্রি আর লিনিয়ার মিললে একটা স্ট্রাকচার হইলো, এটাও কিন্তু হাইব্রিড। আবার মনে করো নেটওয়ার্ক আর ট্রি মিললে একটা স্ট্রাকচার হইলো, এটাও কিন্তু হাইব্রিড। আবার মনে করো নেটওয়ার্ক আর লিনিয়ার মিললে একটা স্ট্রাকচার গঠন হলো, এটাও কিন্তু একটা হাইব্রিড। আবার মনে করো 3টা মিললে একটা স্ট্রাকচার হলো, এটাও কিন্তু একটা হাইব্রিড। ঠিক আছে, অর্থাৎ একাধিক যদি স্ট্রাকচার থাকে, হ্যাঁ, মানে মিনিমাম 2টা। যদি সিঙ্গেল থাকে শুধু ট্রি, তাহলে তো সে তো ট্রি। যদি শুধু নেটওয়ার্ক থাকে তাহলে তো সে নেটওয়ার্কই। আর যদি ট্রি আর নেটওয়ার্ক মিললে কোনো স্ট্রাকচার গঠিত হয় তখন এটা হয়ে যাবে কি? কম্বিনেশনাল বা হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। ওকে, এই স্ট্রাকচারটা দেখতে কিরকম? দেখতে হচ্ছে মানে হচ্ছে আগের গুলার মিল থাকবে। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এই যে এতটুকু খেয়াল করেন শুধু। এই স্ট্রাকচারের নাম কি বলেন তো? এই যে আমি যাকে এখন মার্ক করছি, এই স্ট্রাকচারের নাম কি? দেখি কে আগে বলতে পারেন। আমি যাকে বৃত্ত দিয়ে মার্ক করছি, এই বৃত্তের ভিতরে যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের নাম কি? কে বলতে পারবেন? দ্রুত বলেন, এই স্ট্রাকচারটার নাম কি? দেখি কে বলতে পারেন, দ্রুত বলেন, এই স্ট্রাকচারটার নাম কি? তানজিন সুলতানা, নেটওয়ার্ক। তানজিন সুলতানা, তানজিন সুলতানা, নেটওয়ার্ক স্ট্রাকচারটা কিরকম? একটা পেজের সাথে আরেকটা পেজ কানেক্টেড থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। আমরা মাত্র যেটা বললাম একটু আগে, যে আমরা এক পেজ থেকে আরেক পেজে যেতে পারবো, ব্যাক করে আবার আগেরটা আসতে পারবো, এটা হচ্ছে কি? লিনিয়ার। এখন যদি আবার এতটুকু চিন্তা করো, হ্যাঁ, দেখো এই যে এইটার থেকে এইটা, আবার এটা থেকে এইটা, এইটা,
আবার এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এটা থেকে এটা। যদি এই স্ট্রাকচারটা চিন্তা করো, যে এতটুকু চিন্তা করো, ঠিক আছে, এতটুকু চিন্তা করো, তাহলে এইটাকে আবার কি বলা যায়? এটাকে আবার কি বলা যায় বলেন তো? এখন যেটাকে মার্ক করছে এই স্ট্রাকচারের নাম কি? এখন যেটাকে মার্ক করছে এই স্ট্রাকচারের নাম কি? এক্স্যাক্টলি, নোরে মিস্টাকুল, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে ট্রি স্ট্রাকচার। হ্যাঁ আমি নো, ট্রি প্লাস লিনিয়ার একসাথে যুক্ত হয়েছে স্যার, তাই না? এক্স্যাক্ট ট্রি আর লিনিয়ার একসাথে যুক্ত হয়েছে, এক্স্যাক্ট। এই তো বুঝে গেছেন, এই তো বুঝে গেছেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সানজিদা, আইরা, রিফাত, ভেরি গুড, ঠিক আছে, রাইট। এটা হচ্ছে ট্রি স্ট্রাকচার। আশা করছি এই স্ট্রাকচার গুলো থেকে যদি আপনাদের প্রশ্ন আসে আপনারা উত্তর করতে পারবেন। এখন থিওরি পার্ট যদি আমি বেশি বক বক করি আপনাদের কাছে বিরক্ত লাগবে, আর বাকিগুলো আমি একটু জাস্ট ধরে দিলাম, বাকিগুলো আপনাদের বই থেকে থিওরি পড়ে দেখে নিয়েন। আর এটাকে আমি আবারও বলতেছি, এটাকে 5 স্টার দিবেন। চারটা স্টারে 5 স্টার দিবেন, ঠিক আছে? আপনি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখেন, 2018 প্রশ্ন দেখেন, 2019 প্রশ্ন দেখেন, 2023 প্রশ্ন দেখেন, 2024 প্রশ্ন দেখেন, আপনি যদি এই প্রশ্নগুলো দেখেন, প্রত্যেকটা বছর এই ওয়েবসাইট স্ট্রাকচার থেকে প্রশ্ন আসছে। প্রত্যেকটা বছর দেখবেন যে ওয়েবসাইট স্ট্রাকচার থেকে প্রশ্ন আসছে। খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে ব্যাখ্যাগুলো পড়ে নেবেন, ঠিক আছে? বিশেষগুলো একটু চিত্রগুলো দেখবেন কোনটা কি স্ট্রাকচার, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা আমাদের মেন আসল পড়াশোনায় চলে যাব। এখন আমাদের মেন আসল পড়াশোনায় চলে যাব। আমাদের এখন মেন আসল পড়াশোনায় চলে যাচ্ছি। সকলে খেয়াল করেন, আমরা এখন HTML কোড শিখবো, ওয়েব পেজ ডিজাইন করবো, HTML কোড। HTML কোড শিখবো, ঠিক আছে? আরো কি বাকি আছে যেটা আমরা হচ্ছে মাঝপথে আলোচনা করবো, কারণ একসাথে সব থেকে আলোচনা করলে বোর লাগবে। আমরা এখন একটু HTML কোড শিখবো। HTML সম্পর্কে গত ক্লাসে বলেছিলাম, HTML মানে কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কেন? কারণ কিছু মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। ওকে, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML-টা কি? HTML-টা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা হচ্ছে HTML। এটা কি? এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটাকে মার্কআপ কেন বলা হয়? কারণ কতগুলা মার্কআপ ট্যাগের সমন্বয়ে এই HTML-টা গঠিত হয়ে থাকে। আমি মার্কআপ ট্যাগ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আমি HTML এ গঠন করতে পারবো না, ঠিক আছে? এখন আসেন ট্যাগ নিয়ে আলোচনা। ট্যাগ হচ্ছে দুই ধরনের, নোট করেন, এমসিকিউর জন্য খুবই। ট্যাগ দুই ধরনের এবং হচ্ছে কি কি? নাম্বার ওয়ান কি ট্যাগ? এমটি ট্যাগ, ঠিক আছে? নাম্বার টু কি? নাম্বার ওয়ান হচ্ছে এমটি ট্যাগ। নাম্বার টু কি? নাম্বার টু তো আমার নিজেরই মাথায় আসতেছে না। নাম্বার দুই নাম্বার নাম কি? একটা হচ্ছে এমটি ট্যাগ, আর একটা কি? আরেকটা ট্যাগের নাম কি? কে বলতে পারবেন? একটা হচ্ছে এমটি ট্যাগ, আর একটা ট্যাগের নাম কি? এমটি ট্যাগ, দ্রুত কেউ বলে যান তো। কন্টেইনার ট্যাগ, এক্সাক্ট, লিখুন, থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, রাইট। আরেকটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ, আরেকটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। এখন এমটি ট্যাগ কি, কন্টেইনার ট্যাগ কি, আমরা এটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করে দিব। মনে রাখবেন যে সমস্ত দেখেন, যে সমস্ত ট্যাগের স্টার্ট ট্যাগ এবং হচ্ছে ইন ট্যাগ দুইটাই থাকবে, এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। স্টার্ট ট্যাগও থাকবে এবং হচ্ছে ইন ট্যাগও থাকবে। স্টার্ট ট্যাগও থাকবে এবং হচ্ছে ইন ট্যাগও থাকবে, এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। আর যেটার মধ্যে শুধু স্টার্ট ট্যাগ থাকবে, স্টার্ট, START, স্টার্ট ট্যাগ, যেটার মধ্যে শুধু স্টার্ট ট্যাগ থাকবে এটা হচ্ছে এমটি ট্যাগ বা হচ্ছে ফাঁকা ট্যাগ। এমটি মানে হচ্ছে ফাঁকা, বাংলাতে এটাকে ফাঁকা ট্যাগও বলা হয়, ফাঁকা ট্যাগ। এটাকে ফাঁকা ট্যাগও বলতে পারেন। আর এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, যে সমস্ত ট্যাগের স্টার্ট ট্যাগ থাকবে এবং হচ্ছে ইন ট্যাগ দুইটাই থাকবে, সেটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, ঠিক আছে? এবার আমরা দেখবো ট্যাগ কিভাবে লিখতে হয়, তারপরে আমাদের কাজে চলে যাব। দেখেন ট্যাগটা কিভাবে লিখতে হয়। ট্যাগ লেখার নিয়ম হচ্ছে, প্রথমে হচ্ছে একটা
লেস সাইন দিবেন, ঠিক আছে। তারপরে ট্যাগের নাম দিবেন, স্টার্ট ট্যাগের নাম দিবেন, ঠিক আছে। তারপরে এটা ক্লোজ করে দিবেন, ঠিক আছে। মাঝখানে যেটা থাকবে এটাকে বলা হচ্ছে কন্টেন্ট। তারপরে আবার ইনটেক লেখার কৌশলটা দেখেন, এই যে এটাকে বলা হয় হচ্ছে স্ল্যাশ ক্যারেক্টার, এটাকে বলা হয় স্ল্যাশ ক্যারেক্টার। এটা কিন্তু নট এরকম সোজা না, এটা কিন্তু এইরকম বাঁকা, ঠিক আছে। তারপর হচ্ছে ইনটেক। এইভাবে আমরা কি করব, এক একটা এলিমেন্ট লিখব, এক একটা এলিমেন্ট আমরা এইভাবে লিখবো। প্রথমে আমরা কি দিব, স্টার্ট ট্যাগ নেম, তারপরে হচ্ছে কন্টেন্ট, তারপরে হচ্ছে ইনটেক। সে ফর এক্সাম্পল আমি ট্যাগ গুলোর নামে পরে আসতেছি, আমি জাস্ট এখন দেখাবো গ্রাফের প্রথম অক্ষর হচ্ছে পি, যেই কারণে প্যারাগ্রাফকে পি দ্বারা প্রকাশ করা হয়। প্রথমে আমাকে কি দিতে হবে, স্টার্ট ট্যাগ নেম, প্যারাগ্রাফ ট্যাগের স্টার্ট ট্যাগ নেম হচ্ছে পি, এই যে আমি ট্যাগ নেম দিলাম। তারপরে কি দিতে হবে, কন্টেন্ট, আমি কন্টেন্ট দিলাম বাংলাদেশ। তারপরে আমি কি করব, ইনটেক দিব, এই ট্যাগের ইনটেক হচ্ছে এই যে। ইনটেক কিভাবে লিখতে হয়, এই যে এটা হচ্ছে স্টার্ট ট্যাগ। আমি জানি আপনারা এই লাইন থেকে এই লাইন 26 বেশ কিছুই বুঝেন নাই, বুঝবেনও না, আমি একটু পরে আসতেছি, যখন আমি ট্যাগ নেম নিয়ে আগে আলোচনা করবো তারপরে এখানে আসবো তখন বুঝবেন। এইভাবে স্টার্ট ট্যাগ লিখবেন, আর ইনটেক লিখবেন হচ্ছে এইভাবে। জাস্ট এখন এই দুইটা জিনিস নোট করেন, এটা হচ্ছে আমার স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে আমার ইনটেক। জাস্ট এই দুইটা জিনিস নোট করেন, স্টার্ট ট্যাগ কিভাবে লিখবেন আর ইনটেক কিভাবে লিখবেন, এই দুইটা জিনিস জাস্ট নোট করেন, তারপরে আমি আসতেছি। দেখেন, আমরা ওয়েবসাইটে অনেক টাইপের লেখা দেখে থাকি। আমাদের ওয়েবসাইটে মনে করেন আমরা অনেক সময় এরকম লেখা দেখে থাকি, মনে করেন আইসিটি লেখাটা আছে হচ্ছে বোল্ড করে, এরকম বোল্ড করে আছে, বোল্ড একটু বড় করে হেডিং করে দেখানোর জন্য এরকম বোল্ড করে আছে, আমরা কিন্তু এরকম দেখে থাকি বিভিন্ন ওয়েবসাইটে, ঠিক আছে। তারপরে আমরা এরকম ইটালিক অক্ষরে লেখা দেখি, এরকম ইটালিক অক্ষরে লেখা পাই আমাদের ওয়েবসাইটে। বা আমরা হচ্ছে যে এরকম দেখতে পাই যে কোনো একটা লেখার নিচে আন্ডারলাইন আছে, বা হচ্ছে আমরা এরকম দেখতে পাই যে কোনো একটা লেখার মাঝখানে কাটা আছে, বা আমরা এরকম লিখি ওয়েবসাইটে, আমাদের এরকম লিখতে প্রয়োজন হয় না, তারপরে হচ্ছে আমাদের এরকম লিখতে প্রয়োজন হয়, রাইট। এইরকম আমাদের ওয়েবসাইটে কিন্তু লিখতে প্রয়োজন হয়। এই কাজগুলাকে বলা হয় হচ্ছে টেক্সট ফরম্যাটিং, এই কাজগুলাকে বলা হয় হচ্ছে টেক্সট ফরম্যাটিং। এইটাকে কেন টেক্সট ফরম্যাটিং বলা হচ্ছে, আমি কি করতেছি, টেক্সটকে ফরম্যাট করতেছি। এই যে এটা একটা ফরম্যাট, এই ফরম্যাটের নাম হচ্ছে লেখা বোল্ড করা। এই যে একটা ফরম্যাট, এটার নাম হচ্ছে লেখা ইটালিক করা। এই যে একটা ফরম্যাট করলাম, নিচে আন্ডারলাইন দিলাম। এই যে একটা ফরম্যাট করলাম, মাঝখানে কেটে দিলাম। এই যে একটা ফরম্যাট করলাম, লেখাটা নিচে দেখাইলাম, এই এর নিচে হচ্ছে টু, লেখাটা কিন্তু নিচে দেখাইছি। এই যে একটা ফরম্যাটিং করলাম, তারপরে এইখানে দেখেন 10 এর উপরে পাওয়ার 3 দিছি, এই যে একটা ফরম্যাটিং বললাম। টেক্সটকে যদি এই সমস্ত ফরম্যাটিং করি তখন এটাকে বলবো হচ্ছে আমরা টেক্সট ফরম্যাটিং। আমরা এখন আবার একটু সংজ্ঞায় ফিরে যাব। আমরা HTML এর সংজ্ঞায় বলেছিলাম যে HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? আমাদের পড়া কিন্তু এখন থেকে শুরু হয়েছে, এই যে এখন থেকে কিন্তু পড়া শুরু হয়েছে। HTML মানে হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ? কারণ HTML কিছু কি হয়, মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। আমি আমার ওয়েবসাইটে যাই কিছু যুক্ত করি, আমার ওয়েবসাইটে মনে হলে এমন একটা লেখা যুক্ত করতে হবে, আমাকে মাস্ট ট্যাগ ব্যবহার করতে হবে। আমার ওয়েবসাইটে মনে হলো এমন একটা লেখা যুক্ত করতে হবে, আমাকে মাস্ট ট্যাগ ব্যবহার করতে হবে। আমার ওয়েবসাইটে মনে হলো একটা ইমেজ যুক্ত করতে হবে, মাস্ট ট্যাগ ব্যবহার করতে হবে। অর্থাৎ এক কথায় আমি আমার ওয়েবসাইটে যাই কিছু যুক্ত করি আমাকে কি করতে হবে, ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগ ছাড়া আমি HTML জগতে কোনো কিছু করতে পারবো না। এবার আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। আমরা প্রথমে টেক্সট ফরম্যাটিং দিয়ে আমাদের ক্লাসটা শুরু করব, খুব ভালোভাবে খেয়াল করবেন।
টেক্সট ফরম্যাটিং। ঠিক আছে, আমরা প্রথমে লিখবো হচ্ছে ট্যাগ নেম, ট্যাগ নেম, তারপরে আমরা কি দিব, আমরা ফরম্যাটিংটা বসাবো। ফরম্যাটিং বাদ দিয়ে আমরা ইনপুট দিই, আমরা ইনপুটটা কি দিব, ঠিক আছে, আমরা ফাইনালি আউটপুটটা আমাদের ওয়েবসাইটে কি দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের আউটপুটটা আমরা দেখবো। ঠিক আছে, একটু ভালোভাবে সকলে খেয়াল করেন। ট্যাগ নেম হচ্ছে মনে করেন বোল্ড, আমরা পড়বো হচ্ছে প্রথমে বোল্ড ট্যাগ, BOLD বোল্ড। এই বোল্ড ট্যাগের কাজ কি, বোল্ড ট্যাগের হচ্ছে যদি কোনো লেখা আমি বোল্ড করতে চাই তখন আমি এই ট্যাগটা ব্যবহার করব। বোল্ড ট্যাগের প্রথম অক্ষর হচ্ছে বি, যেই কারণে এই ট্যাগটা হবে হচ্ছে বি দিয়ে। আমরা স্টার্ট ট্যাগ কিভাবে লিখি, এই যে লেস ইকুয়াল গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল সরি লেস দেন আর গ্রেটার দেন এর মাঝখানে আমরা কি বসাই, ট্যাগ নেমটা বসাই, তারপরে দেই কন্টেন্ট দিই। আমি মনে করেন একটা কন্টেন্ট দিলাম প্লে উইথ, তারপরে আমাকে কি করতে হবে, এই ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। বি কে যদি আমি ক্লোজ করে দেই, ইন ট্যাগটা কিরকম হয়, এই যে এরকম। আমরা একটু আগে বলেছিলাম যে স্টার্ট এরকম আর ইন ট্যাগ হচ্ছে এরকম। এটা হচ্ছে কি আমাদের স্টার্ট ট্যাগ আর এটা হচ্ছে আমাদের ইন ট্যাগ, মানে হচ্ছে শেষের ট্যাগ। এই যে দেখেন স্টার্ট ট্যাগ, এই যে ঠিক আছে, আর এই যে ইনটেকে মাঝখানে কি আসা অবলিক আছে। এখন এই জিনিসটা আরেকটু ভালোভাবে দেখেন, এই যে এতটুকু এটাকে বলা হয় হচ্ছে স্টার্ট ট্যাগ। কি বলা হয়, স্টার্ট ট্যাগ। আর এই যে এইটা হচ্ছে স্টার্ট ট্যাগ, এই যে অবলিক দিয়ে দেওয়া আছে এটার নাম কি, এইটার নাম হচ্ছে ইনটেক। ঠিক আছে, স্টার্ট ট্যাগ আর ইনটেক এর মাঝখানে যেটা, এই যে এইখানে স্টার্ট ট্যাগ শেষ হয়েছে, এইখানে ইনটেক শুরু হয়েছে, তার মাঝখানে যেটা এটাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট। এটাকে কি বলা হয়, কন্টেন্ট। আর যে স্টার্ট ট্যাগ এর ভিতরে যে ভেরিয়েবলটা আছে এটাকে বলা হয় হচ্ছে ট্যাগ নেম। এটা কি বলা হয়, ট্যাগ নেম। এখন আমি একটু বিস্তারিত ভেঙে বুঝাই। আমি যখন এই লেখাটা, এই যে এই কন্টেন্টটা যখন আমি আমার ওয়েবসাইটে আমি যখন আপলোড করব, আমার ওয়েবসাইটে যখন দিব, তখন আমার ওয়েবসাইটের আউটপুটটা কিরকম দেখাবে, যে কন্টেন্টটা আমি দিছিলাম, কন্টেন্ট কি ছিল, কন্টেন্ট ছিল হচ্ছে প্লে উইথ আইসিটি। এই প্লে উইথ আইসিটি লেখাটা কি হবে, আমার ওয়েবসাইটে বোল্ড করে দেখাবে, আমার ওয়েবসাইটে লেখাটা বোল্ড করে দেখাবে, এটা বোল্ড হয়ে যাবে। ঠিক আছে, লেখাটা বোল্ড হয়ে যাবে, লেখাটা বোল্ড হয়ে যাবে। ঠিক আছে, লেখাটা বোল্ড হয়ে যাবে, আউটপুট আমার ওয়েবসাইটে এরকম লেখাটা বোল্ড আকারে দেখাবে। এখন এই যে লেখাটা বোল্ড হবে না ইটালিক হবে না অন্য টেক্সট ফরম্যাটে দেখাবে, এইটা কম্পাইলার কিভাবে বুঝবে, এইটা কম্পাইলার বুঝবে হচ্ছে তার ট্যাগ নেম দিয়ে। আমি এখানে ট্যাগ নেম কি ব্যবহার করছি, বি, বি মানে কি বোল্ড, তার মানে লেখাটা সে কি দেখাবে, বোল্ড করে দেখাবে। আমাকে একটু কমেন্ট করে জানাবেন এতটুকু বুঝছেন কিনা। শুরুর দিকে আমি আপনাদেরকে অনুরোধ করবো বুঝবেন না, কারণ শুরুর দিকে না বোঝারই কথা। আমি সবাইকে বলবো যে একটু ধৈর্য ধরেন, শুরুর দিকে বুঝবেন না, কারণ প্রথম দিকে যখন আপনি ধরে ফেলবেন তখন কিন্তু আপনার মজাই লাগবে আর মজাই লাগবে। শুরুর দিকে বুঝবেন না, কিন্তু আপনি যখন ধরে ফেলবেন তখন শুধু মজাই লাগবে আর মজাই লাগবে, মজাই লাগবে, মজাই লাগবে। যারা শুরুর দিকে বুঝবেন না প্যারা নিয়েন না, ঠিক আছে, জাস্ট এইগুলো একটু নোট করেন। এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, এই যে, আর এইটা হচ্ছে আমার ইনটেক। স্টার্ট ট্যাগ আর ইনটেক এর মাঝখানে যেটার নাম হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, এটা একটু ভালোভাবে খেয়াল করেন, তারপরে আস্তে আস্তে বুঝে যাবেন। ঠিক আছে, প্যারা নিয়েন না, ধৈর্য ধরেন, প্রথম দিকে বুঝবেন এটাই স্বাভাবিক। কারণ আপনি একটু প্রথম দিকে চিন্তা করেন, আপনি কিন্তু HTML শিখতেছেন, একটা আপনি ভবিষ্যতে একজন ডেভেলপার হবেন, ইঞ্জিনিয়ার হবেন। একটা জিনিস চিন্তা করেন, আপনাকে ছোট সময় যখন পড়াইতো, সি পড়াইতো, আপনার কাছে এগুলো কঠিন লাগছে। যখন আপনি ABC শিখে ফেলছেন
তারপরে কিন্তু আপনাকে যদি ইংরেজি অনেক বড় বড় ওয়ার্ড লিখতে দিচ্ছে আপনি কিন্তু পারছেন, রাইট। প্রথম থেকে একটু শিখতে কঠিন হয়, সিনটেক্স ধরা, স্ট্রাকচার ধরা, এলিমেন্ট বোঝা, এগুলো একটু প্রথম থেকে সহজ। আর একটু ভালো করে বুঝাই, আপনারা যারা সায়েন্স পড়ছেন, কেমিস্ট্রিতে মৌলের নাম পড়ছেন, রাইট, শুরুতে মৌলের নাম পড়ছেন না, এরকম হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বুরন, আর্গন, কার্বন, এরকম পড়ছেন না, শুরুর দিকে এগুলো পড়তে বা। আচ্ছা আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ফোন আসতেছে, কেন ফোন আসতেছে একটা মিনিট, আমি একটু সাপোর্ট টিমে বলে দেই পোলাপান ফোন দিচ্ছে কেন। আপনারা একটু ধৈর্য ধরেন, ফোন আসতেছে এই কারণে নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে একটু ধৈর্য ধরেন, কারণ একটু শুরুর দিকে সিনট্যাক্স স্ট্রাকচার বুঝতে একটু কঠিন হবে, আমি বলবো ধৈর্য ধরেন, ঠিক আছে। আচ্ছা আমরা আর একটা ট্যাগ নেমে যাই। দেখেন আমরা আর একটা ট্যাগ নেমে আসি। এখন আমরা যে ট্যাগ দেখবো সেই ট্যাগের নাম হচ্ছে ইটালিক, ITALIC, ইটালিক। আমরা এখন যে ট্যাগ পড়বো এই ট্যাগের নাম কি? ইটালিক ট্যাগ। ইটালিক ট্যাগের প্রথম অক্ষর হচ্ছে আই, ইটালিক শব্দের প্রথম অক্ষর হচ্ছে আই, যেই কারণে ইটালিক ট্যাগকে বলা হয় হচ্ছে আই, ঠিক আছে। স্টার্ট ট্যাগ কিভাবে দিই আমরা? এই যে আমার স্টার্ট ট্যাগ হয়ে গেল, রাইট। তারপরে কি দিব? কন্টেন্ট। আমি যেই লেখাটাকে পরিবর্তন করতে চাচ্ছি, মনে করেন আমি হচ্ছে ICT লেখাকে পরিবর্তন করতে চাচ্ছি, এটা হচ্ছে আমার কন্টেন্ট। তারপরে কি করবো? ইটালিক লেখাটাকে ক্লোজ করে দিব, এই যে আমার ক্লোজ হয়ে গেছে। দেখেন এই যে এই পার্টটা, এটা কি আমার স্টার্ট ট্যাগ, এটা কি? এটা হচ্ছে আমার ইনটেক। স্টার্ট ট্যাগ আর ইনটেকের মাঝখানে যেটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে কন্টেন্ট। এটার নাম কি? কন্টেন্ট। আমরা HTML এর সংজ্ঞাতে একটু আবার ফিরে যাই, বারবার ফিরতে হবে যতক্ষণ না বুঝবে। HTML এর সংজ্ঞায় আমরা বলেছি HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ? কারণ কিছু মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত। হ্যাঁ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন? কারণ কিছু মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত, এই জন্য হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কিছু মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত। আমরা বলেছিলাম যে ট্যাগ ছাড়া কোনো কিছু করা যাবে না। এই যে দেখেন, এই যে আমি ট্যাগ ব্যবহার করতেছি, এই যে আমি ট্যাগ ব্যবহার করছি, ইটালিক ট্যাগ ব্যবহার করছি। যখন আমি এই ট্যাগটা ব্যবহার করছি তখন এই যে কন্টেন্টটা ছিল, এই কন্টেন্টটা কি ওয়েবসাইটে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে যে ICT কন্টেন্টটা ইটালিক ফরম্যাটে দেখাইতে হবে, তখন আমি এই আই ট্যাগটা ব্যবহার করব। এটার আউটপুটটা কেমন হবে? আউটপুটটা হচ্ছে এরকম, এই ICT লেখাটা যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটা কি করবে? ইটালিক ফরম্যাটে দেখাবে। ইটালিক ফরম্যাটটা একটু বাঁকা, এই যে এটা হচ্ছে ইটালিক ফরম্যাট। ইটালিক ফরম্যাটটা কি থাকে? একটু লেখাটা বাঁকা হয়ে থাকে। তখন আমার ডিসপ্লেতে, আমার ওয়েবসাইটে লেখাটা এইরকম আকারে দেখাবে। যখন আমি এই কোডটা লিখবো, যে এই লাইনের যে কোডটা লিখছি, যখন আমি এই কোডটা লিখবো তখন লেখাটা এরকম দেখাবে। আমি আবারও বলতেছি, আমি যখন ওয়েব পেজ ডিজাইন করব তখন আমার এই রকম লেখা আমার ওয়েবসাইটে দেখাইতে প্রয়োজন হতে পারে। এই মনে করেন যে ভাই আপনার একটা ছবি আপনার ওয়েবসাইটে অ্যাড করলেন, তারপরে মনে করলেন যে আপনার নামটা একটু স্টাইলিশ করে দেখাবেন, ইটালিক ফরম্যাটে দেখাবেন। লাইক আপনার নাম হচ্ছে অর্ণব, আপনার কাছে মনে হইলো যে আপনার ছবির নিচে আপনার ওয়েবসাইটের নামটা এরকম ইটালিক ফরম্যাটে একটু স্টাইলিশ করে দেখাবেন। এখন আপনি এই লেখাটা কিভাবে দেখাবেন? এই যখন এই লেখাটা ইটালিক বোল্ড ট্যাগ দিয়ে করবেন, ইটালিক ট্যাগ দিয়ে, তখনই এই লেখাটা আপনার ওয়েবসাইট এরকম করে দেখাবে। সো এই সমস্ত কাজের জন্য আমি যে ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে আমার ইটালিক ট্যাগ। তারপরে আসেন আন্ডারলাইন ট্যাগ। আন্ডারলাইন ট্যাগ, আপনার মনে হইলো যে আমার ওয়েবসাইটে একটা লেখার নিচে দাগ দেওয়া দরকার। হ্যাঁ, মনে করেন আশরাফ, এই লেখার নিচে দাগ দেওয়া দরকার। এরকম আমরা দেখি না? এই যে আপনারা পরীক্ষার হলে প্রশ্ন দেখেন না, লেখার নিচে দাগ দেওয়া থাকে, বা ওয়েবসাইটে বিভিন্ন লেখার নিচে দাগ দেওয়া থাকে। আপনার এরকম দাগ দেওয়ার প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে। এই দাগ দিতে গিয়ে আপনি কি ট্যাগ ব্যবহার করবেন? আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করবেন। আন্ডারলাইন শব্দের প্রথম অক্ষর হচ্ছে ইউ, যে কারণে আন্ডারলাইন ট্যাগকে ইউ ট্যাগ বলা হয়, ঠিক আছে। কোন লেখা আপনি আন্ডারলাইন করবেন এই লেখাটা এখানে দিবেন। মনে করেন আমি এই ICT লেখাটার নিচে আমি আন্ডারলাইন করব, এই ICT লেখাটা দিলাম, তারপরে আন্ডারলাইন ট্যাগটা ক্লোজ করে দিব, যে আন্ডারলাইন ট্যাগ ক্লোজ, ঠিক আছে। আউটপুটটা কিরকম দেখাবে? এই ICT লেখাটার নিচে কি হবে? আন্ডারলাইন ফরম্যাটে দেখাবে। এটা হচ্ছে আমার আউটপুট, অর্থাৎ আমার ওয়েবসাইটে এরকম হয়ে দেখাবে। আমি যদি
আমার ওয়েবসাইটে কোনো লেখার নিচে এরকম আন্ডারলাইন দেখাতে চাই, তখন আমি যে ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। এই পর্যন্ত কে কে বুঝেন না? সরি, আমাকে কল দিচ্ছে, পোলাপান যখন কল দিতেই থাকে কল দিতেই থাকে। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? বুঝতে পারছে, গুড গুড ভাইয়া। লেইভেট কমেন্ট, সবাই মজা করছে, ক্লাস মজা নিচ্ছে, মানে কি বুঝতেছি না। আচ্ছা, আমাদের ক্লাসে ফুরে যাই, বুঝেছি ভাইয়া, ঠিক আছে। আমরা আরো কিছু ট্যাগ করবো। এবার মনে করেন আমরা পড়বো হচ্ছে ডিলিট ট্যাগ। ডিলিট, মনে করেন আপনার কোনো কিছু ডিলিট করতে হবে। আপনার ওয়েবসাইটে একটা কন্টেন্ট আছে, যে কন্টেন্টটা দরকার নাই, আপনার এই কন্টেন্টটা ডিলিট করতে হবে। এই টেক্সটকে যদি ডিলিট করতে চান তখন আপনাকে ডিলিট ট্যাগ ব্যবহার করতে হবে। ডিলিট ট্যাগের নাম হচ্ছে ডিইএল, ঠিক আছে? ডিলিট ট্যাগের নাম হচ্ছে কি ডিইএল, এটা হচ্ছে কি ট্যাগের নাম, ঠিক আছে? কোন লেখাটাকে ডিলিট করবেন? মনে করেন আইসিটি লেখাটাকে আমি কি করব? ডিলিট করব, ঠিক আছে? এই ট্যাগের নামটা কি করব? ক্লোজ করে দিলাম, ঠিক আছে? তখন কি করবে? এই আইসিটি লেখাটা কি হবে? ওয়েবসাইট থেকে ডিলিট হয়ে যাবে। এখন ওয়েবসাইট থেকে যে ডিলিট হয়ে গেছে এটা তো আমি দেখাতে পারবো না, যে কারণে এটার মাঝখানে কি দেওয়া হয়? একটা কাটা দাগ দেওয়া হয়, বোঝানো হয় যে এটা ডিলিট করা হয়েছে, ঠিক আছে? এবার আমরা মজার জিনিস শিখবো। আপনাকে মনে করেন আপনার এমন একটা জিনিস আপনার ওয়েবসাইটে অ্যাড করা দরকার। জিনিসটা হচ্ছে এরকম, যে H2O, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানবেন, এটা হচ্ছে পানির সংকেত H2O। এই লেখাটা কিন্তু নর্মাল এরকম না, যে H2O ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে কিন্তু H এর নিচে হচ্ছে 2, রাইট? লেখাটা কিন্তু এই ফরম্যাটে। এখন কোনো একটা লেখার নিচে যদি কিছু লিখতে, এটা আমরা কিভাবে লিখবো একটু ভালোভাবে খেয়াল করেন। আমি আবারও প্রশ্নটা বলতেছি। আপনার ওয়েবসাইটে মনে হলো এমন ফরম্যাটে লেখা লিখতে হবে যে কোনো কিছু নিচে হচ্ছে 2, বা যে কোনো কিছু, মানে একটা লেখার নিচে আর একটা লেখা যদি এরকম লিখতে চান, তখন আপনি যে ট্যাগ ব্যবহার করবেন সেটাকে বলা হয় হচ্ছে সাবস্ক্রিপ্ট। কি বলা হয়? সাবস্ক্রিপ্ট। এটাকে কি বলা হয়? সাবস্ক্রিপ্ট ট্যাগ। মনে রাখবেন, সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের প্রথম 3 অক্ষর হচ্ছে এসইউবি, যেই কারণে এই ট্যাগকেও কি বলা হয়? এসইউবি, ঠিক আছে? এটা হচ্ছে ট্যাগের নাম, প্রথম 3 অক্ষর এসইউবি, মনে রাখার কৌশল। ওকে, আপনি এই ফরম্যাটটা লিখবেন H2। দেখেন, এই যে আমি H লিখলাম, প্রথমে তো H লিখতে হবে, রাইট? যেহেতু এই ফরম্যাটে লিখবেন, প্রথমে H লিখতে হবে। H এর নিচে কি হবে? 2। যেহেতু H এর নিচে 2 দিব, এই যে আমি সাব ট্যাগটা নিলাম, তারপরে 2 দিলাম, তারপরে যে সাব ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? তারপরে কি আছে? ও। যখন এই লেখাটা আউটপুট দেখাবে তখন কিরকম দেখাবে? প্রথম কি? প্রথম হচ্ছে H, এই যে হচ্ছে H, তারপরে দেখেন সাব ট্যাগ, এটা হচ্ছে কি আমার স্টার্ট ট্যাগ, এটা কি? এটা হচ্ছে আমার ইনটেক, আর এটা হচ্ছে কি আমার কন্টেন্ট। এই কন্টেন্টটা কি হয়ে যাবে? যেহেতু সাব ট্যাগের ভিতরে আছে, তার মানে এই কন্টেন্টটা কি হয়ে যাবে? নিচে চলে আসবে। এই কন্টেন্টটা নিচে চলে আসবে। কন্টেন্টটা কি? কন্টেন্টটা হচ্ছে 2, এই যে 2টা নিচে চলে আসছে, কেন? সাব ট্যাগ ব্যবহার করার কারণে। তারপরে কি আছে? ও, এই যে হচ্ছে ও। এইটা কে কে বুঝেন নাই বলেন? এটা কে কে বুঝেন নাই বলেন? এইটা কে কে বুঝেন নাই বলেন? নেট প্রবলেম হচ্ছে, আমাকে ফোন দিচ্ছে। পিচ্ছি বউ, আপনার হাজবেন্ডের জামাই কয়টা? আপনার হাজবেন্ডের জামাই কয়টা? নাবিল, তুমি মনোযোগ দাও ভাই। তানজিল তো না, আবার বোঝান ভাইয়া, আমার বাংলা ক্লাস আছে। আমরা 10টার মধ্যে শেষ করে দিব। আমরা 10টার উপরে যাবো না, আমরা 10টার মধ্যে শেষ করে দিব। আর কয়েকটা কন্টেন্ট বাকি আছে, ঠিক আছে? এগুলো পরে আমরা শেষ করে দিব, একটু খেয়াল করেন, ঠিক আছে? যারা বুঝেন নাই সমস্যা, আবার বুঝাই দিব। এবার আমরা সুপার স্ক্রিপ্ট। মনে করেন আপনার এমন একটা লেখা প্রয়োজন হলো, কিরকম লেখা প্রয়োজন হলো? এরকম প্রয়োজন হলো, প্লে, তার উপরে হচ্ছে উইথ লেখাটা। আপনার এরকম একটা লেখা লিখতে প্রয়োজন হলো, প্লে, তার উপরে হচ্ছে উইথ, তারপরে হচ্ছে মনে করেন আইসিটি। এই লেখাটা মনে করেন আপনার লিখতে হবে। দেখেন, প্লের উপরে হচ্ছে উইথ, তাহলে এটা কিভাবে লিখবেন? এটা যে ট্যাগ দিয়ে লিখবেন, এই ট্যাগের নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এটাকে নাম কি?
সুপারস্ক্রিপ্ট, সুপারের প্রথম অক্ষর হচ্ছে এসইউপি, ঠিক আছে। সুপারস্ক্রিপ্ট হচ্ছে এসইউপি, প্রথম 3 অক্ষর। প্রথমে কি আছে? প্লে, এই যে লিখে ফেললাম প্লে, ঠিক আছে। তারপরে প্লের উপরে হচ্ছে উইথ, উইথ লেখাটা উপরে লেখার জন্য আমি যে ট্যাগ ব্যবহার করবো সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ, এই যে এসইউপি সুপারস্ক্রিপ্ট। কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে উইথ, তারপরে সুপারস্ক্রিপ্ট ট্যাগটাকে আবার কি করব? ক্লোজ করে দিব। ওকে, তারপরে কি আছে? আইসিটি লেখাটা আছে, এই যে হচ্ছে আইসিটি। তাহলে এটার আউটপুট কি দেখাবে? আউটপুট দেখাবে হচ্ছে প্রথম কি আছে? প্লে, এই যে হচ্ছে প্লে। তারপরে দেখেন সাবস্ক্রিপ্টের ভিতরে, এই যে দেখেন এটা হচ্ছে আমার স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে আমার ক্লোজ ট্যাগ, আর এইটা হচ্ছে আমার কন্টেন্ট। এই ট্যাগের ভিতরে কি আছে? উইথ। এই সাবস্ক্রিপ্ট এই ট্যাগটা দেওয়ার কারণে এই উইথ লেখাটা কি হয়ে যাবে? উপরে উঠে যাবে। এই উইথ লেখাটা কি হবে? উপরে উঠে যাবে। কেন? কারণ উইথ কন্টেন্টটা কোথায় আছে? এই সাবস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আছে। এই ট্যাগের ভিতরে থাকার কারণে এই ট্যাগটা উপরে উঠে যাবে, কারণ সাবস্ক্রিপ্ট ট্যাগের কাজই হচ্ছে কি? লেখাটাকে উপরে উঠায় দেবে। তারপরে কি আছে? আইসিটি, এই যে আইসিটি লেখাটা লিখে দিলাম, ঠিক আছে। এই পর্যন্তই আমাদের ক্লাস, আজকের এই পর্যন্ত। এই পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে একটু জানান। এই পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হলে জানান। আমরা হচ্ছে টেক্সট ফরম্যাটিং করছি লেখা। এখন কতগুলো ট্যাগের নাম, এরকম অনেকগুলো ট্যাগের নাম আছে। আপনারা হচ্ছে HTML বইয়ে যাবেন, HTML অধ্যায়ে গিয়ে কয়েকটা পৃষ্ঠা উল্টালে ট্যাগ নেম দেখতে পারবেন। এই যে বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, ডিলিট ট্যাগ, সাবস্ক্রিপ্ট ট্যাগ, সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এই ট্যাগ গুলো দেখে আরো কয়েকটা ভাষা প্র্যাকটিস করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তবু যদি না বুঝেন রেকর্ড ক্লাসটা দেখে দিবেন, ঠিক আছে। আর বলবো আপনারা প্রথম দিন যারা 30% বুঝছেন, অনেক বেশি বুঝছেন, কারণ একটা সিনট্যাক্স, একটা স্ট্রাকচার শুরুর দিকে বুঝতে অনেক কঠিন হয়, কারণ প্রথমে একটু ধরতে হয়। যখন আপনি বুঝে ফেলবেন তখন আপনার এগুলো কাছে একদম পান্তা ভাত মনে হবে। যেমনটা আমি একটু আগে বলেছিলাম যে আপনি যখন ক্লাস 6-এ গিয়ে বীজগণিতের ম্যাথ করছেন, ক্লাস 6-এ গিয়ে যখন আপনি বীজগণিতের ম্যাথ করছেন, হ্যাঁ এরকম ম্যাথ করছেন যে a + b = 2 হলে a - b = কত হবে। আপনি যখন এই জিনিসগুলো ধরে ফেলতে পারছেন, সূত্র পারছেন, তখন কিন্তু আপনার কাছে এই জিনিসগুলো ইজি হয়ে গেছে। এখানেও সেম কাজ, আপনি যখন সিনট্যাক্স স্ট্রাকচার ধরে ফেলবেন তখন আপনার কাছে একদম ইজি মনে হবে। কারণ আপনি আজকে কি করছেন, আমি কেন বলছি যে যারা 30% বুঝছেন তারা অনেক বুঝছেন। কেন? কারণ আপনি আগে কখনো ট্যাগের নাম শোনেন নাই, ট্যাগ কি। আগে জীবনে কন্টেন্টের নাম শোনেন নাই, কন্টেন্ট কি। আগে জীবনে নাম শোনেন নাই যে ওয়েবসাইটে এক একটা লেখা কিভাবে কি আকারে দেখাইতে হয়, তার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়। এই বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, এগুলো আগে কখনোই আপনি নাম শুনেন নাই, আজকে ফার্স্ট শুনছেন। কিভাবে কাজ করে, কিভাবে আউটপুট হয়, ওয়েবসাইটে কিভাবে ডিসপ্লে প্রদর্শিত হয়, এই কথাগুলো আজকে ফার্স্ট শুনছেন। সো প্রথম শোনায় যদি আপনি 30% শুনে থাকেন, বুঝে থাকেন, আপনি অনেক বুঝছেন। সেকেন্ড ক্লাস থেকে আপনি পুরোপুরিটা বুঝে যাবেন। সো আমি অনুরোধ করবো আপনারা রেকর্ড ক্লাসটা দেখে নিন, তাই আরো বুঝে যাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কালকে আমরা আরো বড় দিক থেকে আগাবো, আরো বড় কিছু শিখবো কালকে আমরা, ঠিক আছে। পিডিএফ আমি পরে দিব, পিডিএফ এখন দিব না, আপনারা আবার তো নিজেরা ক্লাস নোট করেন। আমি পিডিএফ দিলে তো আপনারা ক্লাস নোট করবেন না, ক্লাস নোট দিয়ে দিবেন। আজকের ক্লাসে কারো কোথাও বুঝতে অসুবিধা হলে জানান। সাব এন্ড সাব আরেকবার ভাইয়া এক নিঃশ্বাসে বলেন। থ্যাংক ইউ সো মাচ তুফা। সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে যদি তুমি কোনো লেখা নিচে লিখতে চাও, যেমন মনে করো তুমি সালফিউরিক অ্যাসিডের সংকেত লিখবা H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত। দেখো H2SO4 এই লেখাটা আর এই লেখাটার মধ্যে পার্থক্য কোথায়? এই লেখা আর এই লেখার মধ্যে পার্থক্য হচ্ছে এই লেখায় দেখো টুটা কিন্তু নিচে, এইচ এর নিচে, ওটা কি নিচে, রাইট। এই যে নিচে যদি তুমি কোনো কিছু লিখতে চাও, কোনো একটা শব্দ যদি অন্য কোনো কিছু লিখতে চাও, তখন তোমাকে যে ট্যাগ ব্যবহার করতে হবে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। আর যদি তুমি উপরে লিখতে চাও, যেমন মনে করো এরকম H2SO4, যদি এরকম পাওয়ার দিয়ে লিখতে চাও, পাওয়ার দিতে চাও, তখন তুমি যে ট্যাগ ব্যবহার করবে সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আমি আবারও বলতেছি, নিচে হলে সাবস্ক্রিপ্ট, উপরে হলে সুপারস্ক্রিপ্ট। তোফা তোমার প্রশ্ন পাইছো কিনা বলো।
আইসিটি যদি উইথের উপরে লিখতে চাই তাহলে কি হবে? আইসিটি যদি, কি বলছো তুমি? আইসিটি যদি উইথের উপরে, মানে তুমি চাচ্ছ এরকম লিখতে, এই যে একজনে প্রশ্ন করছে এরকম যে চাচ্ছে যে প্লে তার উপরে উইথ তার উপরে আইসিটি, এরকম লিখতে গেলে তোমাকে এই যে এই এতটুকু যে ট্যাগ লিখবা প্লে উইথ, এই ট্যাগের মধ্যে তোমাকে আবার এই ট্যাগ লিখতে হবে। ঠিক আছে, ব্যাপারটা কিরকম হবে? এই যে প্লে, তুমি কি করবা? এই ট্যাগের মধ্যে কি লিখবা? এই সাবস্ক্রিপ্ট নিয়ে তুমি উইথ লেখাটা লিখলা। ঠিক আছে, সাবস্ক্রিপ্ট ক্লোজ করে দিলা। ঠিক আছে, তখন তুমি এই উইথের উপরে আবার কি করতে হবে? তোমাকে এই আইসি লেখা লিখতে হবে। তখন যে কাজটা করতে হবে, তখন এইটার মধ্যেই এই সাবস্ক্রিপ্ট এখানে ক্লোজ করা যাবে না। এই উইথ লেখার সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে তোমাকে কি করতে হবে? আরেকটা সাবস্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে। এই সাবস্ক্রিপ্ট ট্যাগ নিয়ে এখানে কন্টেন্ট দিবা আইসিটি, তখন এই সাবস্ক্রিপ্ট ট্যাগটা ক্লোজ করে দিবা, তারপরে এই উইথ লেখাটা দিবা, তারপরে তুমি সাবস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ করে দিবা। এতে করে কি হইলো দেখো, একটা ট্যাগের মধ্যে আমি আরেকটা ট্যাগ ইউজ করছি। এটা হচ্ছে ফার্স্টটা, এটা ফার্স্টার শুরু, এটা হচ্ছে ফার্স্টার শেষ, এইটা হচ্ছে সেকেন্ডটাই শুরু, আর এটা হচ্ছে সেকেন্ডটা শেষ। দেখো যে এতটুকু ট্যাগ, একটা ট্যাগ, আর এই যে সাবস্ক্রিপ্ট শুরু হয়ে এইখানে পর্যন্ত আরেকটা ট্যাগ, এটা হচ্ছে আরেকটা ট্যাগ, মানে এইটার ভিত্তি হচ্ছে এইটা। তখন এটার আউটপুটটা কি হবে? প্রথমে যে প্লে হবে, তারপরে এইটার উপরে কি হবে? উইথ, আবার এই উইথের উপরে কি হবে? আইসিটি উইথ, আর এই উইথের উপরে হচ্ছে আইসিটি। এটা আমরা পরে আস্তে আস্তে শিখবো, কারণ একদিনে তো কঠিন কোনো কিছু শিখলে এগুলোকে বলা হয় হচ্ছে নেস্টেড ট্যাগ। আমরা নেস্টেড ট্যাগ যখন পড়বো তখন এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। একটা ট্যাগের মধ্যে যদি আরেকটা ট্যাগ ব্যবহার করি, এটাকে বলা হয় হচ্ছে নেস্টেড ট্যাগ। এগুলো আরো অ্যাডভান্স লেভেলের, আমরা আস্তে আস্তে শিখবো। আগে আমরা বেসিকটা দেখি, ঠিক আছে? আগে আমরা বেসিকটা দেখি, যে বেসিকে কারো কোথাও সমস্যা থাকলে বলেন। অনেক স্যার পরীক্ষা 2, আজকে আর হবে না, আমি ট্রাই করবো কাল পরশু শিখে নিতে। ঠিক আছে, আজকে আর হবে না, আজকে আর হবে না, আমার বলার অবস্থা খারাপ। আমি কাল পরশু ট্রাই করবো বুঝিয়ে দিতে। ঠিক আছে ভাইয়া, এটা আমি বুঝিয়ে দিব, আমার উপরে বিশ্বাস থাকো। ঠিক আছে, আর এমসিকিউ সবটা কিন্তু গত ক্লাসকে আমি বুঝিয়ে দিয়েছিলাম। ভাই ধন্যবাদ ভাইয়া। হোমওয়ার্ক দেন। হোমওয়ার্ক হচ্ছে আমি অলরেডি বলে দিয়েছি, এই যে ট্যাগ গুলো আমরা পড়ছি, অর্থাৎ টেক্সট ফরম্যাটিং এর যে ট্যাগ গুলো আছে, বই থেকে যতবারও বেশি বেশি প্র্যাকটিস করে হোমওয়ার্ক জমা দিয়ে দিবা। আর আজকের ক্লাসে যে আমরা 4টা ওয়েব স্ট্রাকচার পড়ছি, এগুলা সুন্দর করে বাড়ির কাজ করে জমা দিয়ে দিবা। ঠিক আছে, ঠিক আছে, যে 4টা আমরা ওয়েব স্ট্রাকচার পড়ছি এগুলো বাড়িতে করে জমা দিয়ে দিবা। আর নোরে মোস্তাকিন বলছে H2SO4টা লিখে দেখান স্যার প্লিজ। ঠিক আছে, আমি H2SO4টা লিখে দেখাচ্ছি। একজনে বলছে এইটা লিখে দেখাইতে, H2SO4 একটু খেয়াল করেন। প্রথম আমাকে কি করতে হবে? H লেখাটা লিখতে হবে, তারপরে টুটা কি হবে? H এর নিচে, নিচে দিতে আমরা কি ব্যবহার করি? সাবট্যাগ। এই যে 2 দিয়ে দিলাম, তারপরে এই সাবট্যাগ কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে। এই যে আমার সাবট্যাগ শুরু, এই যে সাবট্যাগ শেষ, তারপরে কি এস, তারপরে কি ও, তারপরে 4 কি ও এর নিচে, তার মানে এখানে কি আরেকটা সাবট্যাগ হবে। এই যে সাবট্যাগ, এই যে 4, এই যে সাবট্যাগ ক্লোজ। ঠিক আছে, এই যে এইটা, এই জিনিসটা লিখে দিলেই এই আউটপুটটা দেখাবে। ঠিক আছে, ওকে। ভাই কয়েকটা HW দেন। আমি HW এর কথা বলেছি, বই থেকে প্র্যাকটিস করবেন, বই থেকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, বই থেকে প্র্যাকটিস করবেন, বই থেকে প্র্যাকটিস করবেন। আমি রেখে দিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে কালকের ক্লাসে। আর আজকে একটু জানিয়ে দেন তো, আজকে কি কথা আটকে গেছিল কিনা, কথা আটকাচ্ছিল আজকে, কথা কি কোথাও আটকাচ্ছিল? একটু দ্রুত বলে দেন তো, কথা কি কোথাও আটকাচ্ছিল আজকে? কি কথা কোথাও আটকাচ্ছিল? ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। স্যার পরীক্ষা 2 এর অনেক, আমি বলেছি আজকের ক্লাসে ভাই হবে না, কারণ আমি একটু ক্লান্ত। আমি ট্রাই করবো কাল পরশু বুঝাই দিতে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন না থাকলে, কারো কোনো প্রশ্ন না থাকলে শেষ, কারো কোনো প্রশ্ন না থাকলে শেষ। টাটা টাটা।